সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নবম পে স্কেল প্রতিবেদন জমা, যা বলছে সরকার। এদিকে জানা গেল শাহবাগে সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রদল নেতাদের পরিচয়। অপরদিকে জ্বালানি সংকট মোকাবিলায় 10 সদস্যের কমিটিতে যারা আছেন। আরও থাকছে 2200 টাকার নিচে সিলিন্ডার মেলে না, লাইনের গ্যাসের চুলাও মিটিমিটি। এবং সবশেষে থাকছে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ সেনেগাল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। নবম পে স্কেল প্রতিবেদন জমা, যা বলছে সরকার। সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। গত বছরের জুলাইয়ে গঠিত পে কমিশন চলতি বছরের জানুয়ারিতে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। এখন সবার নজর নতুন এই বেতন কাঠামো ঘোষণার চূড়ান্ত সময়ের দিকে। সরকারের অবস্থান ও পর্যালোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, কমিশনের প্রস্তাবনাটি বর্তমানে গভীর পর্যবেক্ষণে রয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশিদ আল মাহমুদ তিতুমির জানান, সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চুলচেরা বিশ্লেষণ ও সুপারিশের উপর ভিত্তি করেই পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা। সরকারি সূত্র অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য একটি ধাপভিত্তিক পরিকল্পনা করা হচ্ছে। 2026 সালের জানুয়ারি মাস থেকে এটি আংশিক কার্যকর করার প্রাথমিক চিন্তা থাকলেও পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে 2026-27 অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ 1 জুলাই 2026। তবে কোনো কোনো ক্ষেত্রে জুন মাস থেকেই এই কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট ও আর্থিক সংশ্লেষ। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের উপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে আসন্ন বাজেটে এই খাতের জন্য অতিরিক্ত 22 থেকে 25 হাজার কোটি টাকা বা তারও বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে এই বিশাল ব্যয়ের ফলে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। এদিকে বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন কলম বিরতি ও বিক্ষোভের মতো কর্মসূচি পালন করে যাচ্ছে। দ্রুত দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। 15 থেকে 20 লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়নে এই পে স্কেল ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেল নিয়ে পে কমিশনের প্রতিবেদন জমা পড়েছে এবং সচিব কমিটি তা যাচাই করছে। সবকিছু ঠিক থাকলে 1 জুলাই 2026 থেকে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারে, যার জন্য বাজেটে বিশাল অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে। এদিকে জানা গেল শাহবাগী সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের পরিচয়। রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের ওপর হামলা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে আহত সাংবাদিকরা হামলাকারী ছাত্রদল নেতাদের পরিচয় জানিয়েছেন। হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন কালের কণ্ঠের মঞ্জুর হোসেন মাহি, আগামীর সময়ের লিটন ইসলাম, ঢাকা ট্রিবিউনের শামসুদ্দৌজা নওয়াব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, মানব জামিনের আসাদুজ্জামান খান, ডেইলি অবজারভারের নাইমুর রহমান ইমন প্রমুখ। হামলায় ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত চোখে এবং মুখে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হয়। বৃহস্পতিবার 23 এপ্রিল সন্ধে 7:30টার দিকে শাহবাগ থানার সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে এ হামলা চালায়। ভুক্তভোগীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার মঞ্জুর হোসেন মাহি জানান, ঘটনাস্থলে কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের বাধা দেন। পরে তিনি সেখানে গিয়ে নিজের পরিচয় দিলে আইন বিভাগের শিক্ষার্থী ও শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শফি ওবায়দুর রহমান সামিত তাকে অশালীন ভাষায় গালাগাল দেন এবং তেড়ে আসেন। তিনি বলেন, আমি পরিচয় দেওয়ার পরও তারা উত্তেজিত হয়ে ওঠে।
এক পর্যায়ে তারা সংঘবদ্ধভাবে সাংবাদিকদের উপর হামলা চালায়। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত 10 জন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। হামলায় জড়িতদের মধ্যে হাজী মোহাম্মদ মুহসিন হল ছাত্রদলের আহ্বায়ক আবু জার গিফারি ইফাত, সদস্য সচিব মনসুর রাফি, শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আবরার, বিজয় 71 হল ছাত্রদলের নেতা সাকিব বিশ্বাস ও সাজ্জাদ খান, সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, জিয়াউর রহমান হল ছাত্রদলের কারিব চৌধুরী, কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের নেতা মুহতাসিম বিল্লাহ হিমেল সহ আরও অনেকে ছিলেন বলে জানান ভুক্তভোগী সাংবাদিকরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয় ও ইমাম আল নাসের মিশুক এবং অন্যান্য নেতাকর্মীদেরও তেড়ে এসে সাংবাদিকদের ওপর আক্রমণ করতে দেখা যায়। আরেক ভুক্তভোগী সাংবাদিক risingBD.com-এর ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার সৌরভ ইসলাম বলেন, শফিকুর রহমান নামের এক কর্মী সাংবাদিকদের সঙ্গে অপমানজনক আচরণ করলে আমরা এর প্রতিবাদ করি। এরপর কিছু জুনিয়র নেতাকর্মী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে যে আমি নাকি হামলার নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন, ওরা আমাকে জোর করে টেনে ভিড়ের মধ্যে নিয়ে যায় এবং মারধর করে। পরে অন্য সাংবাদিকরা এগিয়ে এলে তাদেরও ওপর হামলা করা হয়। আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছিল বুঝতে পেরে সেখান থেকে সরে যাই। ভুক্তভোগীদের দাবি, ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের প্রায় 150 জন ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারাও ছিলেন। অপরদিকে জ্বালানি সংকট মোকাবিলায় 10 সদস্যের কমিটিতে যারা আছেন, প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে 10 সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং বিরোধী দলকেও 5 জনের নাম দেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারিক রহমান। বিকেলে সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে 5 সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত কমিটির প্রধান হবেন জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু এবং এতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক 5 জন করে সদস্য থাকবে। এই সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদ অধিবেশন পরিচালনা করেন। সংসদ নেতা তারেক রহমান বলেন, প্রস্তাবিত কমিটির মাধ্যমে বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ সরকারের কাছে যাবে। সেখানে বাস্তবসম্মত কিছু থাকলে সরকার সেটি কার্যকর করার উদ্যোগ নেবে। সংসদ নেতা বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারো সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারো সঙ্গে করতে প্রস্তুত। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলের নেতা ও বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলো আলোচনা করতে পারে। সংসদ নেতা আরও বলেন, কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ নেবে। সরকারি দলের পক্ষ থেকে ঘোষিত 5 সদস্য হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য ABM আশরাফ উদ্দিন নিজান, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। সংসদ নেতার এ ঘোষণার পর বিরোধী দল নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিরোধী দল থেকে 5 জনের নাম প্রস্তাব করেন। বিরোধী দল থেকে কমিটিতে থাকছেন জামায়াতে ইসলাম মনোনীত ঢাকা 12 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা 16 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বাতেন এবং চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। বাকি 2 জন হলেন জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের সিলেট 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান। পরে সংসদ নেতার উদ্দেশ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, কমিটির একজন সভাপতি প্রয়োজন। তখন সংসদ নেতা তারেক রহমান বলেন, স্বাভাবিকভাবেই যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে সেজন্য মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এই কমিটির সভাপতি করার প্রস্তাব দেন। সিদ্ধান্তগুলো আশা করছি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে এবং অচিরেই জ্বালানি সংকট থেকে উত্তরণের একটা সময়োপযোগী সমাধান বের হয়ে আসবে ইনশাল্লাহ। আরও থাকছে, 2200 টাকার নিচে সিলিন্ডার মেলে না, লাইনের গ্যাসের চুলাও মিটিমিটি। সরকার 12 কেজির LPG সিলিন্ডারের দাম 1940 টাকা ঠিক করে দিলেও বাজারে 2200 টাকার নিচে পাওয়া যায় না।
লাইনের গ্যাসের চুলাও জ্বলে মিটিমিটি। মন চাইলে 1 ঘন্টার জন্য গ্যাস আসে। জাতীয় সংসদে গ্যাস পরিস্থিতি নিয়ে এ অভিযোগ তোলেন স্থানীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব আনেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্থানীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। রুমিন তার নির্বাচনী এলাকার সরাইলের আবাসিক গ্রাহকদের দুর্ভোগের কথা তুলে ধরেন। রুমিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া গ্যাস সমৃদ্ধ জেলা হলেও জেলার মানুষই গ্যাসের সুবিধা পান না। রুমিনের ভাষায়, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। নিজ এলাকার সরাইলের আবাসিক গ্রাহকদের দুর্ভোগের কথা তুলে ধরেন রুমিন। সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না, চুলা মিটিমিটি করে জ্বলে। কখনো মন চাইলে 1 ঘন্টার জন্য গ্যাস আসে, তারপর রাত পর্যন্ত আর গ্যাস থাকে না বলে তিনি অভিযোগ করেন। শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায় বলে অভিযোগ করেন এই স্থানীয় সংসদ সদস্য। 2016 সালে বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ হলেও অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজশে অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রুমিনের ভাষায়, এতে সরকার রাজস্ব হারাচ্ছে আর বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না। বিকল্প জ্বালানির খরচ ও সংকটের কথাও তুলে ধরেন তিনি। স্থানীয় এমপির ভাষায়, 1940 টাকার এলপিজি সিলিন্ডার বলে বটে, কিন্তু 2200 টাকার নিচে সিলিন্ডার পাওয়া যায় না। আর বিদ্যুতের চুলার কথা যদি বলি, ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। গ্যাস ছাড়া চুলা জ্বালানোর জ্বালানি নেই। নিজের জেলায় গ্যাস নিশ্চিত করার দাবি তোলে এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, আমার দাবি থাকবে, আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপর এটি অন্য এলাকায় যাবে। এবং সবশেষে থাকছে, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ সেনেগাল। প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সাথে বাংলাদেশ ও সেনেগাল রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে। আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঢাকার আন্তর্জাতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে এ অঙ্গীকার ব্যক্ত করা হয় বলে বৃহস্পতিবার 23 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মন্ত্রী নিয়াং ফোরামে বাংলাদেশ প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দীর্ঘ সফর সত্ত্বেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণের প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে 1981 সালের মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেনেগাল সফরের কথা স্মরণ করা হয়। এটি ছিল কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম সেনেগাল সফর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন এবং ক্ষমতাবান দলের প্রাপ্ত গণরায় সম্পর্কেও তার সেনেগালি প্রতিপক্ষকে অবহিত করেন। 2 মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক সংশোধিত করতে যত দ্রুত সম্ভব পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের পরামর্শ বৈঠক FOC আয়োজনের বিষয়ে একমত হন। এর মাধ্যমে রাজনৈতিক সংলাপ জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ বাণিজ্য কমিশন বা JRC গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের গুরুত্ব তুলে ধরে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে তৈরি পোশাক, শস্ত্র, ঔষধ, জাহাজ নির্মাণ, চামড়া, কাঁচা পাট, পাটজাত পণ্য এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দেশের সক্ষমতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। মন্ত্রী নিয়াং আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং বহুপাক্ষিক ফোরামগুলোতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সেনেগালের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। 2 পক্ষ একে অন্যের রাজধানীতে আবাসিক দ্বৈতিক মিশন খোলার সম্ভাবনাও আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনেগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি নীতিগতভাবে সুবিধাজনক সময়ে এ আমন্ত্রণ গ্রহণ করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত ও সেনেগালে মনোনীত রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় দৈনিক লে সোলেইল ও সেনেগালের জাতীয় টেলিভিশনকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতায় নতুন সরকারের উদ্বেগ, বিশেষ করে নারীর কল্যাণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।